আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যায়? কেমন আছেন স্যার? মেসেজ বক্সে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিও। জি স্যার। আচ্ছা, আজকে আমরা ক্লাসিক্যাল হারমোনিক্স গত দিনে আমরা পড়ছিলাম এরকম একটা বিষয়, এবং আমরা কম্পাঙ্কের সমীকরণ, তারপরে বল ধ্রুবকের সমীকরণ, রিডিউস মাস, স্থিতিশক্তির সমীকরণ সব বের করছিলাম। তো আমরা আজকের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন করা শিখবো। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তো তোমরা জানো যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের রূপ হচ্ছে এরকম। এই রূপটা আমরা যদি সমাধান করতে চাই, আমি একটা ছবি দিছিলাম তোমাদেরকে, যেভাবে ছবি এঁকে সমাধান করতে হবে। তো এখানে যে সকল জানার বিষয় তোমরা জানো যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যে বাকি যে টার্ম গুলো তৈরি করছিলাম ওগুলি এখানে জানা হিসাবে উল্লেখ করতে হবে, অজানা হিসাবে লেখা যাবে না, বা ওইটা সমাধান করতে গেলে আবার মেলা সময় লাগবে, বা ওইটা তো তৈরি করতে গেলে এটা তোমাদের এটা জানা হিসাবে তোমরা এখানে উল্লেখ করবে। যে আমরা জানি ওই বন্ধনের কম্পাঙ্ক যেটা হবে সেই কম্পাঙ্ক হলো 1/2/√k/m বা মিউ। এখানে অবশ্য মিউ লেখা লাগবে, এম লিখলে সমস্যা। এখানে আমরা মিউ লিখবো, মিউ। এখানে মিউ লিখবো এবং এইটাকেও মিউ বানাই দিব। হ্যাঁ, 1/√k/μ, এটা তোমরা স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করবে এই সমীকরণ। এবং এই সমীকরণে তোমাদের যে স্থিতিশক্তির যে রাশিমালা আছে তোমরা জানো, স্থিতিশক্তি যেটা আমরা এখানে ভি হিসাবে লিখছি, উপরের সমীকরণে দেখো ভি লেখা আছে, তা সেটাকে ট্রান্সফার করতে হবে আমাদের মিউতে। স্থিতিশক্তি রাশিমালা যেটা এই যে ½ k² এটা আমরা আগে সমীকরণ তৈরি করছিলাম, এই ½ k² কে এর মানটা এখান থেকে উপর থেকে বসাই দিব, এই সমীকরণ থেকে কে এর মান বসাই দিলে এটা পাওয়া যাবে। তো এই মানটা আবার শ্রোডিঞ্জার সমীকরণে বসাইতে হবে তোমাদের। শ্রোডিঞ্জার সমীকরণে বসালে তাহলে রূপটা কেমন দাঁড়ালো আমরা দেখে নিই। এরকম একটা বড় একটা রূপ দাঁড়াবে শ্রোডিঞ্জার সমীকরণ। তো এই শ্রোডিঞ্জার সমীকরণকে আমরা আবার একটু ওই বাইরে যে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে রাশিটা আছে এটা দিয়ে গুণ করে দেব। গুণ করে দিলে এরকম দাঁড়াবে 8π²m² আর এটা। তো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স এর সাথে সম্পর্ক আমাদের রাশিটা। আর এখানে সাইটা অলসো ফাংশন অফ এক্স। তাই এখানে আমাদের যেহেতু একটু বড় বড় সংখ্যা আসছে, এই জন্য বড় বড় সংখ্যাকে আমরা একটু ছোট ছোট সংখ্যায় রূপান্তর করে নিব। এর জন্য কি করা হবে, প্রথম রাশিটাকে আলফা ধরবো আর দ্বিতীয় রাশিটাকে β² ধরবো। β² ধরলে তোমার এটা বিটার মান আমরা পেয়ে যাব এখান থেকে, যে বিটা সমান কি দাঁড়াবে। তাহলে প্রথমটাকে আমরা ধরলাম আলফা, দ্বিতীয়টাকে বিটা ধরলাম, এবং আলফা বাই বিটা যদি আমরা ভাগ করে দিই, এটা আমি গত দিনে করছিলাম এই কাজটা গত ক্লাসে। আলফা বাই বিটা যদি ভাগ করে দিই, আলফা বাই বিটা, তাহলে আমাদের রাশি দাঁড়াচ্ছে E/H নিউ,
অর্থাৎ টোটাল এনার্জি যে আমাদের যে টোটাল এনার্জিটা আছে তার সাথে এই ধরনের একটা সম্পর্ক আমরা পাবো, যে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এনার্জি আলফা বিটার সাথে এইচ নিউ এর গুণিতক হয় এবং হাফ একটা থাকে। তো এখানে এই মানটা যদি আমরা শ্রোডিঞ্জার সমীকরণে আমরা ব্যবহার করি, শ্রোডিঞ্জার সমীকরণ যে আমার হাতে আছে এই যে উপরে, এই সমীকরণের মধ্যে আলফা বিটা বসালে তাহলে এই সমীকরণটা একটা নতুন রূপ ধারণ করে, এই যে এরকম একটা রূপ আসে। হ্যাঁ, তা শ্রোডিঞ্জার সমীকরণকে আমরা জাস্ট একটা নতুন একটা রূপে, একটা সংক্ষিপ্ত রূপে, এবং ব্র্যাকেটের বাইরে কোনো টার্ম নাই, সব ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম। এক্সটা আছে বিটার সাথে, আলফাটা একটা ধ্রুবক। তো আমরা এটাকে ইচ্ছা করলে একটু ভেঙ্গেও লিখতে পারি। তোমরা যদি এটাকে ভেঙে লেখো তাহলে কেমন দাঁড়ায় দেখো। আলফা বিটা এক্স স্কোয়ার, তাহলে মাইনাস বিটা এক্স স্কোয়ার সাই, আবার প্লাস আলফা সাই, অথবা এটা যদি প্লাস চিহ্ন দিই তাহলে মাইনাস ভিতরে থাকবে। দেখো এখানে এই সাইটা ডিফারেন্সিয়েট, দুইবার ডিফারেন্সিয়েট, সাই এর সাথে এক্স স্কোয়ার একটা গুণ হয়েছে, আর সাই একটা একক ভাবে আছে। তো এইভাবে আমরা লিখতে পারি সমীকরণটাকে। আবার সমীকরণটাকে আমরা ইচ্ছা করলে সাই কমন নিয়েও লিখতে পারি। হ্যাঁ, সাই কমন নিয়ে কেমনে লিখবো, পুরোটা মনে করো ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিলাম, দিয়ে আমরা সাই কমন নিতে পারি, সাইটাকে বাইরে লিখতে পারি। সাই কমন নিলে এটা একটা ফাংশন হিসেবে দাঁড়াচ্ছে, মানে একটা অপারেটর হিসেবে দাঁড়াচ্ছে এরকম। আবার এখান থেকে আমরা সাইটাকে ডান দিকে নিয়ে এসে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে রূপ আছে সেই রূপের মধ্যে ফেলে দিতে পারি। তো সো আমাদের দুটা এই 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 এইগুলি আমার দরকার নেই, আমি এগুলি যেহেতু বাদ যাবে। তারপরে এটাকে সমাধান করব কি করে, এইটাই হলো আমাদের কাজ। এটা কিভাবে আমরা সমাধান করব, তো এই জন্য ওই আমাদের যে স্ট্যান্ডার্ড যে বইগুলো আছে, অনেক বইয়ে এটা সমাধান করা আছে, যেহেতু শ্রোডিঞ্জার এটা নিজেই প্রথমে সমাধান করছিলেন। হ্যাঁ, সেইটা আমরা এখন দেখব সেটা কিভাবে উনি করছিলেন। তা প্রথমে যেটা করতে হবে, আমাদের এখানে সমাধানের একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা একটু চিন্তা করতে হবে। যে সমীকরণ যেটা আমরা লিখছি এখানে, এটা আবার লিখি নিচে, এটা বাদ দিই। এই সমীকরণের সমাধানে এখানে এক্স, ই, আলফা, বিটা সবই মাত্রাযুক্ত রাশি। এই মাত্রাযুক্ত রাশি, মাত্রা মানে মনে করো মিটার, দৈর্ঘ্য, সেমি, জুল, এনার্জি, এরকম কিছু একটা মাত্রা হবে আর কি। তো মাত্রাযুক্ত রাশি থাকলে তাদেরকে ডিফারেন্সিয়েশন করা আমাদের জন্য একটু জটিল। আমরা ওই মাত্রাযুক্ত রাশি ডিফারেন্সিয়েশন করতে চাই না, আমরা মাত্রাহীন রাশিকে ডিফারেন্সিয়েশন করতে চাই, এবং মাত্রাহীন সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কাজের সুবিধা হয়। এর জন্য আমাদের এই সুবিধাজনক পদ্ধতিটাই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। আমরা এটাকে মাত্রাহীন রাশিতে পরিণত করবো। উক্ত সমীকরণটিতে মাত্রাযুক্ত রাশির পরিবর্তে মাত্রাহীন রাশি প্রবিষ্ট করিয়া সমাধানকরণ অধিক সুবিধাজনক। হ্যাঁ, কারণ মাত্রাযুক্ত রাশি ডিফারেন্সিয়েশন করা একটা মানে জটিল বিষয়। যেমন আয়তনকে ডিফারেন্সিয়েশন করলে ক্ষেত্র পাওয়া যায়, ক্ষেত্রকে ডিফারেন্সিয়েশন করলে দৈর্ঘ্য পাওয়া যায়, আর দৈর্ঘ্যকে ডিফারেন্সিয়েশন করলে মাত্রাহীন বিন্দু পাওয়া যায়। তাই সেই জন্য আমরা মাত্রাহীন রাশি ডিফারেন্সিয়েশন করলে আমাদের এগুলি কোনো সমস্যা থাকবে না। তো এইটাকেই মাথায় তোমাদের চিন্তা করতে হবে একটু, যে মাত্রাহীন রাশি আমরা চিন্তা করব। মনে করি ওয়াই একটা মাত্রাহীন চলক, তাহলে চলক পরিবর্তন করতে হবে। আমরা এর আগে শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা তিন জায়গায় সমাধান করছিলাম, মনে আছে? 1 ডাইমেনশন বক্স, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন বক্স, এবং হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা থিটা ইকুয়েশন সলিউশন করছিলাম। আর ইকুয়েশনের মধ্যে আর যাই নেই, ওটা অনেক একটু জটিল ছিল আর ইকুয়েশনের সলিউশন করা।
তা এখন আমরা নতুন এই যে এখানে চলক পরিবর্তন করব, এক্স টাকে আমরা ওয়াই চলকে পরিণত করব। আমরা ওয়াই একটা মাত্রাহীন চলক বিবেচনা করলাম। তাহলে চলক পরিবর্তন করার যে নিয়ম আছে, তোমরা গণিতের নিয়মে এটা প্রয়োগ করতে পারো খুব সহজেই। আমি একটু করে দেখাচ্ছি। এটা সাধারণ বইগুলোতে, কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে এই চলক পরিবর্তনের বিষয়টা তুমি সহজে পাবে না। খুব মানে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এই চলক পরিবর্তনের বিষয়টা বুঝতে। এর জন্য তোমার রাজামের বই, রাজামের অ্যাটমিক ফিজিক্স নামে একটা বই আছে, ওখানে আবার উনি এটা সলিউশন করেন নাই এই সমীকরণ, কিন্তু এই চলক পরিবর্তনটা উনি আবার দেখাই দিয়েছেন। হ্যাঁ, জেবি রাজাম, অ্যাটমিক ফিজিক্স। আর অন্যান্য কোয়ান্টাম মেকানিক্স স্ট্যান্ডার্ড বইগুলোতে ওয়াই একটা নিয়ে আসছে, কিন্তু কেন কিভাবে এটা চলক পরিবর্তন হলো এটা স্ট্যান্ডার্ড বইগুলোতে তুমি পাবা না। তো তোমাকে এগুলি খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে করছে, সবগুলো বইয়ের তথ্যগুলো একত্রে নিয়ে তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে। তাহলে তো আমরা বুঝে গেলাম যে চলক, আমরা নতুন একটা চলক পরিবর্তন করলাম। আমরা কি করলাম, আমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছি যে ডি, আমাদের ডি স্কয়ার সাই যেটা আছে, সেটাকে আমি একটু ভেঙে লিখলাম, লিখে আবার ডিওয়াই বাই ডিএক্স দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, এবং ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু ডিওয়াই বাই ডিওয়াইটা আমি বাইরে থেকে নিয়ে আসছি, ডিওয়াইটা ভাগ করে দিছি এই যে এখানে। তারপরে আবার ডিওয়াইটাকে এদিক সরাই দিলাম, ডিএক্সটাকে ভিতরে ঢুকে দিলে, এইভাবে করে চলক করে দিই। এটা তোমরা নিজেরা করলে বুঝতে পারবে। আমি লিখে এখানে দিছি, তোমরা নিজেরা করে নিও, অবশ্যই করবে। হ্যাঁ, ওয়াই এক্স এক্স চলককে আমরা ওয়াই চলকে পরিণত করলাম। ওয়াই চলকে পরিণত করে যেখানে ওয়াই চলকে পরিণত করা হয়েছে, ওয়াই চলকে পরিণত করার ফলে এই যে ওয়াই যুক্ত রাশি আসছে, এখন এইটাকে আমার দূর করতে হবে শ্রোডিঞ্জার ইকুয়েশনে ব্যবহার করতে গেলে। তাহলে এই যে ওয়াই সমান যেহেতু বি রুট ওভার বিটা এক্স ধরছি, হ্যাঁ, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে নিই। যেহেতু আমার এখানে একটা ডিফারেন্সিয়েট বর্গ আসছে, ডিফারেন্সিয়েট করলে রুট বিটা থাকে, এবং এটাকে যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, যেহেতু আমার এখানে যে এটাকে যদি বর্গ করে দিই, তাহলে তো বর্গের মতো এরকম আসবে। হ্যাঁ, বিটা চলে আসবে। তাহলে বিটাটাকে আমরা এখন এখানে এই চলক পরিবর্তন করছি। তাহলে শ্রোডিঞ্জার সমীকরণের যে আমার যে টার্মটা আছে ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার, সেটা তাহলে পরিবর্তন হয়ে তোমার হয়ে যাবে হলো এরকম, ওয়াই স্কোয়ার দিয়ে আসবে, কিন্তু বিটা সংযুক্ত থাকবে। হ্যাঁ, তাহলে আবার আমরা জানি যে যে ফাংশনটা আমি চিন্তা করছি ওয়াই ফাংশন, এই ওয়াই ফাংশনটা এক্স ফাংশনেরই একটা ফাংশন। সো এটা আমার কোনো সমস্যা তৈরি করছে না। হ্যাঁ, তাহলে সাই এক্স যেটা আছে, সাই এক্স যে ফাংশনটা আমাদের সেই ইকুয়েশনে আছে, সেটাকে আমরা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি ওয়াই ফাংশনে। হ্যাঁ, সাই এক্স ফাংশনটাকে আমি সাই ওয়াই ফাংশনে রূপান্তর করে ফেললাম। তো আমার ইকুয়েশনের মধ্যে সাই এক্স ফাংশন যেটা আছে, এই সাই এক্স ফাংশনকে আমার সাই ওয়াই ফাংশনে রূপান্তর করা সহজ কাজ। এটাকে নিয়ে সমস্যা নেই, এই সমীকরণগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই সিদ্ধান্তগুলো। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন তাহলে কেমন দাঁড়াচ্ছে এখন একটু আমরা দেখি নতুন করে, নতুন রূপে ওয়াই দিয়ে, ওয়াই ফাংশন দিয়ে, ও ওয়াই চলক দিয়ে কেমন আসলো ওয়াই ভেরিয়েবলের উপরে। তো ওয়াই ভেরিয়েবলের সমীকরণটা এইরকম রূপ দাঁড়ালো, এক্স স্কোয়ারের জায়গায় আমাদের ওয়াই স্কোয়ার বাই বিটা আসলো, আর এখানে এক্স এক্স কি ছিল, এখানে বিটা আসলো, এটাকে আবার সমীকরণ। তাহলে বিটা দিয়ে যদি আমি এখানে ভাগ করে দেই এই উভয় পক্ষকে, হ্যাঁ, তাহলে আমার এই খুব সহজ একটা রাশি চলে আসে, দেখো আলফা বাই বিটা চলে আসে। আলফা বাই বিটা আমরা কি পাইছিলাম মনে আছে? আলফা বাই বিটা কিন্তু আমরা একটা মজার জিনিস পাইছিলাম, এই যে আলফা বাই বিটা সমান আমরা পাইছিলাম এনার্জি ডিভাইড বাই এইচ নিউ, 2 এনার্জি ডিভাইড বাই এইচ নিউ পাইছিলাম। তা আমরা কিন্তু একটা এই আলফা বাই বিটা, এটাকে আমরা ই বাই এইচ নিউ লিখতে পারি। হ্যাঁ, ই বাই এইচ নিউ, আর যেহেতু আলফা বাই বিটা বলছে একটা মাত্রাহীন রাশি, তাই ই বাই এইচ নিউ একটা মাত্রাহীন রাশি। হ্যাঁ, আলফা বাই বিটা বা সমান ই বাই এইচ নিউ, দিস ইজ অলসো একটি মাত্রাহীন রাশি, এবং ওয়াই একটি মাত্রাহীন চলক।
এখন এই যে আমরা এই যে নতুন একটা চলক নিয়ে আসলাম, এই চলকের সাপেক্ষে আমাদের যে তরঙ্গ ফাংশন যেটা আছে, এই তরঙ্গ ফাংশনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা তোমাদের কারো যে একটা বৈশিষ্ট্য বলো তো, তরঙ্গ ফাংশনের বৈশিষ্ট্য কি হতে পারে? কি কি হবে তরঙ্গ ফাংশনের বৈশিষ্ট্য কি? তিনটা তো অবশ্যই জানতে হবে তোমাদের, সে স্যার তিনটা তরঙ্গ একটা ফাংশনের মান সবসময় ধনাত্মক হয়। সবসময় ধনাত্মক, হ্যাঁ স্যার। ঋণাত্মক হয়। কে বলছে ধনাত্মক হয়? ধনাত্মক ঋণাত্মক দুইটাই হয়। তরঙ্গ ফাংশন মাইনাসের দিকে যায় না রে, হ্যাঁ? স্যার কোন স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ঋণাত্মক সম্ভাবনা তো অন্য জিনিস হলো, এটা তো তরঙ্গ ফাংশন হলো সাই, আর তুমি যেটা বলছো সেটা হলো সম্ভাবনা হলো সাই স্কোয়ার। তুমি বলতে স্কোয়ারের কথা বলতা, যে স্যার সাই স্কোয়ার সবসময় ধনাত্মক হয়, একটা শর্ত হয়ে গেল। স্যার তরঙ্গ ফাংশন সাই হচ্ছে এক মান বিশিষ্ট হয়। হ্যাঁ, ওই চলকের যে কোনো একটা চলকের জন্য এটা একটা মান হবে, পজিটিভ হোক নেগেটিভ হোক একটা মান হবে, কিন্তু সাই স্কয়ার সবসময় পজিটিভ, এটাই অলওয়েজ ঠিক। হয় পজিটিভ না হয় জিরো। এখানে যেমন জিরো, এখানে জিরো, এখানে জিরো, আর সাই পজিটিভ নেগেটিভ দুইটাই হয়। তাহলে একটা পারলা না, আরেকটা কও। একজন পারছে সাই স্যার স্কয়ার। সাইয়ের মান সসীম হলেই সাই স্কয়ারের মান সসীম হয়। সাইয়ের মান তো সসীম হয় লাগবে, এটা তো বুদ্ধি নাই। সাইয়ের জি মান স্যার। অসীম হবে না, কখনই হবে না, নেওয়াই যাবে না অসীম। হ্যাঁ, সাই স্কয়ারটা দিয়ে সাই এর মান নির্ধারিত হয়, এটা তোমরা জানো কি? আমরা কিন্তু উল্টো কাজ করি, আমরা সবসময় সাই স্কয়ারটা নির্ধারণ করি আগে, সাই স্কয়ার দিয়ে সাই এর মান নির্ধারিত হয়, বুঝছো? সাই স্কয়ারটাই হলো মেইন জিনিস আমাদের, এই সাই স্কয়ার দিয়ে সাই এর মান নির্ধারিত হয়। সাই স্কয়ার সবসময় পজিটিভ, তাহলে সাই পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। সাই স্কয়ারের সর্বোচ্চ মান হলো 1, সর্বনিম্ন মান হলো 0, তাই 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে। তা 0 থেকে 1 পর্যন্ত হইলে এটার মান তাহলে কি হবে? এটার মান কখনো অসীম হবে না, অসীম হলে তো তোমার 1 এর মধ্যে আসবে না। এই জন্য সাই এর মান কখনো অসীম নয়, সসীম হবে। আমরা কিন্তু সাই স্কয়ার দিয়ে সাই এর মান নির্ধারণ করি, এটা লিখে রাখো খাতায়, সাই স্কয়ার দিয়ে সাই এর মান নির্ধারিত হয়। এটাকে বলা হয় নরমালাইজেশন বলে। আচ্ছা, সাই অসীমে এর মান শূন্য হতে হবে, সাই এর মানটা অসীমে শূন্য হইতে হবে, যদি মান থাকে তাহলে হইলো না। হ্যাঁ, অসীমে এর মান শূন্য হতে হবে। তারপরে তোমার যে কোনো বিন্দুতে বা অবস্থানে একক মানের হবে, তোমরা একটু আগে যে একজনকে জন্য বলছো, হ্যাঁ, একক মানের হবে। তারপরে আরো অনেক 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 কিছু বলা যায়, আমি প্রায় 14-15টা পয়েন্ট বের করে রাখছি সাই এর জন্য। হ্যাঁ, সব জানা দরকার আছে তোমাদের। আমার সাই এর জন্য আমি 12টা পয়েন্ট বের করে রাখছি, তোমরাও আস্তে আস্তে এগুলি সব বের করবা ভবিষ্যতে। 3টা তো তোমাদের জানানো হয়েছে, 3টাই তোমাদের বলতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে বাস্তবে ভৌত কণার অবস্থান শর্ত কি দাঁড়াইলো? আমাদের শর্তগুলো এখন আমরা প্রয়োগ করব, প্রয়োগ করেই সমাধান করতে হবে। বাস্তব ভৌত কণার ক্ষেত্রে এক্স ইনফিনিটি তথা ওয়াই ইনফিনিটিতে কণার বা ধারার তরঙ্গ ফাংশন 0 হওয়ার শর্ত দ্বারা উক্ত সমীকরণের গ্রহণযোগ্য সমাধান সমূহ সীমাবদ্ধ থাকবে। তাহলে এই একটা শর্ত আমাদের হাতে আসতেছে, এই শর্ত দিয়ে একটা সমাধান আমরা চিন্তা করব। হ্যাঁ, তাহলে এই শর্ত দিয়ে সমাধান চিন্তা করতে হলে আমাদেরকে কি করা লাগবে? অ্যাসিম্পটোটিক সলিউশনের দিকে যেতে হবে। অ্যাসিম্পটোটিক সলিউশন নতুন একটা শব্দ, নতুন একটা বিষয়, হ্যাঁ, এটা তোমাদের জানতে হবে। অ্যাসিম্পটোটিক সলিউশন, অসীমাত্মক বা অসীমে আচরণ সংক্রান্ত সমাধান। হ্যাঁ, অসীমে আচরণ কি হবে? তা আমাদের তো অসীম দুই দিকে আছে, পজিটিভ দিকে আছে, নেগেটিভ দিকে আছে। এই দুই দিকের অসীম নিয়ে আমি চিন্তা করব। তাহলে এক্স পজিটিভ না এক্স নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি হতে হবে,
অথবা ওয়াই দিয়েও আমরা যেটা চিন্তা করতে পারি, পরিবর্তিত চলক যে ওয়াই আছে ওয়াই দিয়েও আমরা চিন্তা, তখন ফাংশনটা অবশ্যই সাই ওয়াই অসীম হবে, যা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য হইতে গেলে আমাদের কি করা লাগবে? গ্রহণযোগ্যতা শর্ত আমাদেরকে নিয়ে আসতে হবে। তা আমরা একটু দেখি, এটা জাস্টিফাই করে দেখি, যথার্থতা প্রমাণ করি। কারণ যেহেতু এটা 1 হইতে হবে, সাই 1 অর্থাৎ হ্যাঁ, সাই এর যে বর্গটা আমরা নরমালাইজেশন যে ফ্যাক্টরটা আমরা চিন্তা করি, সেই ফ্যাক্টরটা অসীম হওয়া চলবে না, 1 হইতে হবে। অসীম বা সর্বদৃশ্যমান রাশি সাই এর এই যে ফাংশনটা আছে আমাদের, এই ফাংশনটা সবসময় নন ভ্যানিশিং কোয়ান্টিটি। তাহলে ওয়াই, তাহলে কি করব, আমাদের এখানে শর্ত দিতে হবে। শর্তটা আমরা এখন চিন্তা করি নতুন করে। অসীম হওয়া যাবে না যেহেতু, সেই হিসাবে আমার ওয়াই ভেরি ভেরি গ্রেটার দেন অসীমাত্মক আচরণ যেটা আমি এখানে বিবেচনা করতেছি, সেই আচরণটা হলো সাই ওয়াই ইজ ভেরি ভেরি গ্রেটার দেন রুট ওভার আলফা বাই বিটা, তথা ওয়াই স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দেন আলফা বাই বিটা, অথবা ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই বিটা আলফা বাই বিটা প্রায় ওয়াই স্কোয়ারের সমান হবে। এটা আমরা ধরে নিলাম যে এই যে ওয়াই স্কোয়ার থেকে আলফা বাই বিটা যদি বিয়োগ করে দেই, তাহলে ওইটা ওয়াই স্কোয়ার সমান থাকবে। বিবেচনা করা হচ্ছে, সমাধানের জন্য বিবেচনা করা হচ্ছে। তাহলে আমরা এই সমীকরণটাকে একটুখানি ট্রান্সফার করে নিই। হ্যাঁ, অতএব মাইনাস চিহ্ন দিলাম সামনে, একটা মাইনাস দিয়ে আমি মাইনাস ওয়াই স্কোয়ারের সমান করলাম। তাহলে যে আমার যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা ছিল, হ্যাঁ, তাহলে আমাদের মাইনাস চিহ্ন যেহেতু দিলাম, মাইনাস চিহ্নটাকে আমি একটু পাল্টাইয়ে দিই। আমাদের তো সেই অঙ্কের নিয়ম আছেই, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে আলফা বাই বিটা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ারের সমান হবে। এটা আমরা তো বিবেচনা করতেই পারি, যেহেতু আমি শর্তগুলো এগুলো আমি নিজেই তৈরি করছি এবং নিজেই এগুলি প্রয়োগ করতেছি। কি জন্য? একটা জায়গার জন্য, অসীমে আচরণ বের করার জন্য। অসীমে আচরণটা কি হবে? আমাদের সাই এর অসীমে আচরণ হলো গ্রহণযোগ্য আচরণ 0। আমরা 0 পাচ্ছি কিনা এটাই আমাদের কাজ, এবং 0 পাওয়ার শর্ত কি হবে এটা নির্ধারণ করা। এই নির্ধারণ করতে যে আমাদেরকে সমীকরণটাকে আমরা ওয়াই মানে অসীমের জন্য সমীকরণটা দাঁড় করাচ্ছি। অসীমের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ এই রূপ দাঁড়াইলো, পরিবর্তিত শ্রোডিঞ্জার সমীকরণ। আমার শ্রোডিঞ্জার সমীকরণ ছিল কিন্তু এই রূপে, আলফা মাইনাস বিটা মাইনাস ওয়াই স্কোয়ার। সেটাকে অসীমে শর্ত প্রয়োগ করে আমি নিয়ে আসলাম এই রূপে। তাহলে আমার যে সমীকরণ ছিল যেটা, সেটাকে আমি ট্রান্সফার করলাম, অসীমাত্মক আচরণ করলাম, আচরণের জন্য আমি দাঁড় করাইলাম। হ্যাঁ, কিসে দাঁড় করাইলাম? আমার ছিল এটা, দিস ইজ ছিল। এই অসীমের জন্য আমি সমীকরণটাকে ট্রান্সফার করে এইটাতে এই সমীকরণে নিয়ে আসলাম। এই যে বাম দিকে যেটা লিখছি, আমার ছিল এটা। হ্যাঁ, এটাকে রূপান্তর করে নিলাম। কোথাকার জন্য রূপান্তর করলাম? শর্তটা হলো অসীমের জন্য রূপান্তর করলাম। অসীমে আমার কি দাঁড়াচ্ছে? অসীমাত্মক আচরণ নির্ধারণ করে দিলাম, আমি সমীকরণের রূপান্তরিত সমীকরণ পেলাম এটা। তো এই রূপান্তরিত সমীকরণের যদি আমি এখন সমাধান করতে চাই, রূপান্তরিত এটা হলো আমাদের শর্ত, কিন্তু 1 নম্বর শর্ত অসীমাত্মক আচরণ। এটা একটু মাথায় রাখবে, আমরা অসীমে আচরণ বের করতেছি। হ্যাঁ, এরপরে আরো শর্ত দিতে হবে। তারপরে আমরা তাহলে এই সমীকরণটাকে ট্রান্সফার করে এটাতে নিয়ে আসলাম। আর এটা তাহলে সাই ওয়াই ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে? তোমরা তো জানোই যে এই ধরনের একটা ফাংশন আমাদের আছে, যে ফাংশনটা হলো ই টু দি পাওয়ার। তাহলে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার বাই 2। এটাকে তুমি ডিফারেন্সিয়েট করে দেখো, জাস্টিফাই করে দেখো, এটা পাবে যেটা আমরা লিখছি, এটা সমাধান করে। তাহলে অসীমাত্মক আচরণ হলো ই টু দি পাওয়ার ওয়াই স্কয়ার বাই 2 আমার সলিউশন। হ্যাঁ, এটাকে আমরা জাস্টিফাই করে দেখতে পারি। জাস্টিফাই করে দেখি, হ্যাঁ, যথার্থতা যাচাই করে দেখি হয় কিনা। হ্যাঁ, আমি 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 কিন্তু এটা কিন্তু সমাধান হয়ে গেছে। অসীমে আচরণের সমাধান আমি নির্ধারণ করছি, এখন জাস্টিফাই করতেছি। আমাদের এটা একটা ভালো টুল আমাদের কোয়ান্টাম মেকানিক্সের,
যে কোনো সমাধানটা ঠিক আছে কিনা তা নির্ধারণ করার জন্য জাস্টিফাই করা। তার একবার ডিফারেন্সিয়েট করে আমি এটাকে ওয়াই ইন্টু এটা পাইলাম, আমার এই সমীকরণ আসেনি, দুইবার ডিফারেন্সিয়েট করে আমি এটা পাইলাম, প্লাস মাইনাস ওয়াই পাইলাম। যেহেতু আমরা এটা কিন্তু সমীকরণটা এই সমীকরণের রূপ ধারণ করলো না। হ্যাঁ, করছে কি? দেখো, করেনি। জাস্টিফাই করতে যাই দেখতেছি যে আমি মূল সমীকরণটা, আমি যে শর্তটা দিছি বা যে সমাধানটা চিন্তা করছি সাই এর জন্য, সেই সমাধানটা আমার মূল সমীকরণ দিচ্ছে না। তার মানে আমাদের এই সলিউশনটা গ্রহণযোগ্য সলিউশন হিসেবে দাঁড় করানো যাচ্ছে না। তাহলে কি বুদ্ধি? তাহলে অবশ্যই এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটার সমাধান কি? যেহেতু y is very very greater than 1 তথা y square is very very greater than 1, তাহলে y square plus minus 1 equal to প্রায় y square সমান হবে। এই শর্তটা, তাহলে এখানে একটা নতুন একটা শর্ত পাচ্ছি, সেটা হলো y টাকে 1 এর চাইতে বড় হইতে হবে। y স্কয়ারটাকে 1 এর চাইতে অনেক 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 বড় হইতে হবে। যদি 1 বিবেচনা করি, তাহলে y স্কয়ার অবশ্যই 100 বা 1000 বা 1 লাখ বা 1 কোটি এরকম কিছু হইতে হবে। হ্যাঁ, তাহলে আমার এটা গ্রহণযোগ্য হবে। তাহলে তখন আমাদের শর্ত, এই যে নতুন একটা শর্ত আমি এখানে সলিউশন নেওয়ার জন্য প্রয়োগ করছি, এই শর্তটা আমি এখানে দিলাম। হ্যাঁ, জাস্টিফাই করে দিলাম যে আমাদের এই শর্তটা গ্রহণযোগ্য। এখানে আবার একটা জিনিস দেখো, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাসের মধ্যে কোনটা নিব বলো? এখানেও একটা সমস্যা এসে দাঁড়াইছে, প্লাস মাইনাস সলিউশনের মধ্যে এসে গেছে অটোমেটিক্যালি। তো এটা তো আমার প্লাস নিব না মাইনাস নিব, তাহলে শর্ত দিয়ে আমাদের একটাকে গ্রহণযোগ্যতা নিয়ে আসতে হবে। তা শর্তটা কি? হ্যাঁ, শর্তটা আমরা একটু এখন দিব। আবার প্লাস মাইনাসের শর্ত, প্লাস নিব না মাইনাস নিব? আচ্ছা, প্লাস নিলে কি হয়? প্লাস নিলে y ইকুয়াল টু অসীমে সাই y ইকুয়াল টু অসীম হবে, এবং আমার গ্রাফটা হবে, যে গ্রাফটা আমি পাবো সেই গ্রাফটা হলো অসীমের দিকে ধাবমান একটা গ্রাফ। এই যে এরকম একটা গ্রাফ হবে, উপরের দিকে কোথাও মিলিত হচ্ছে না। তার মানে y ইকুয়াল টু অসীমে যাওয়াই লাগছে, তার আগেই দেখো এটা অসীমের দিকে দৌড় মারছে উপরের দিকে। তো এইটা তো আমার মানে অগ্রহণযোগ্য একটা গ্রাফ আসছে, যে গ্রাফটা আমি নিতে পারছি না। তাহলে আমাকে যে এই মাইনাস দিয়ে যদি আমি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই সমাধানটা প্লাস সমাধানটা আমাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে আমাদের শর্ত অনুযায়ী। তাহলে প্লাস সমস্যা গ্রহণযোগ্য হারাচ্ছে। এখন যদি আমরা মাইনাস ইকুয়েশনটা নেই, তাহলে কি দাঁড়ায়? হ্যাঁ, মাইনাস দিয়ে যদি আমি সলিউশন করি, গ্রাফ টানি, হ্যাঁ, তাহলে এইরকম একটা গ্রাফ পাচ্ছি পাহাড়ের মতো। এটা কোনটা? এই তাহলে মাইনাস যে সাই ওয়াই ইকুয়াল টু যে মাইনাসের যে সমীকরণ, হ্যাঁ, সেই সমীকরণটা আমার গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই যে এটা গ্রহণযোগ্য সমাধান। তাহলে প্লাস মাইনাসের মধ্যে আমি যে প্রথমে যে প্লাস মাইনাস আমরা সলিউশন করে পাইছিলাম যে প্লাস মাইনাস হতে পারে, এই প্লাস মাইনাসের গ্রহণযোগ্য সমাধানের মধ্যেও আবার দেখা যাচ্ছে যে শর্ত একটা 1 এর চাইতে বড় দিয়ে আমরা শর্তটাকে নির্ধারণ করে দিলাম। তারপরে প্লাস মাইনাস চিহ্নের মধ্যে আবার প্লাসটা গ্রহণযোগ্যতা হারাইলো, আসলো হলো মাইনাসটা গ্রহণযোগ্যতা আসলো। দেখো, এটা মাইনাস দিলে এইরকম গ্রাফ আসে। তোমরা বাসায় এরকম গ্রাফ করে দেখতে পারো, অথবা সফটওয়্যার থাকলে সফটওয়্যারে ইয়াতে লেখো, ওই যে গুগলে লেখো, দেখো গ্রাফ দিবে। আমি একটু করে দেখাই তোমাদের, গুগলে দেখাবো। কেউ কিছু কও নাকি? মাথা ঘুরতেছে সবার? হুম, e to the power না, e to the power e minus x গ্রাফ। e to the power minus x, দেখো এই যে নিচের দিকে আসতেছে ইমেজ। হ্যাঁ, e to the power minus x এর গ্রাফ নিচের দিকে আসে, এই যে একদিকে উপরের দিকে ওঠে অথবা নিচের দিকে আসে। এই তো আমরা গ্রাফ গুগলেও করে দেখতে পারি, আমাদের সেই ক্ষমতা আমরা অর্জন করছি। গুগল এখন নিজেই গ্রাফ দেয়,
হ্যাঁ, তোমাদের ইচ্ছা করলে তোমরা এগুলি করে দেখতে পারো। তো আমরা এরকম একটা গ্রাফ পাবো, ওই y ইকুয়াল টু, তাহলে গ্রহণযোগ্য সমাধান কি দাঁড়াইলো এখন? তাহলে গ্রহণযোগ্য সমাধান দাঁড়াইলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু বা ওয়াই স্কোয়ার বাই টু। তো ভেরি গুড। এটা এটা কোথাকার জন্য গ্রহণযোগ্য সমাধান হলো বলো তো? কোন কোন অবস্থানে, কোন কোন শর্তে করছি এটা? শর্তটা হলো অসীমে আচরণের জন্য করা হয়েছে। আমাদের শর্ত ছিল অসীম আচরণ। এখন অসীম আচরণ থেকে আমাদের মূল ফাংশন তৈরি করতে হবে। এখন আমরা একটা একটা এক জায়গার আচরণ পেলাম, এখন আরেক জায়গার আচরণ আমাদের তৈরি করতে হবে। এই জন্য কি করব, মূল তরঙ্গ ফাংশন যেটা আছে সেটাকে আমি একটু আবার নতুন করে বিবেচনা করব। এইবার মনে করি এই ফাংশনটা হলো f ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু তো আমার দাঁড়াইলই অসীম আচরণ দিয়া, গ্রহণযোগ্যতা শর্ত দিয়া। এখন এফ একটা নতুন ফাংশন নিয়ে আসা হলো। এই ফাংশনটা এই যে আমরা এই যে থিটা সমীকরণ সমাধানের সময় রিকারিয়ান ইকুয়েশন করছিলাম, আমি এখানে একটা রিকারিয়ান ইকুয়েশন নিয়ে আসলাম, রিকারিয়ান ফাংশন নিয়ে, চলক নিয়ে আসলাম, ফাংশন নিয়ে আসলাম, রিকারিয়ান ফাংশন। হ্যাঁ, এই রিকারিয়ান ফাংশনকে এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সমীকরণটা আছে এই সমীকরণের অনুরূপ একটা সমীকরণে দাঁড় করাইতে হবে। তাহলে সেটা করতে গেলে প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, একবার ডিফারেন্সিয়েট করলে এরকম অবস্থা দাঁড়াবে। হ্যাঁ, তারপরে আবার শ্রোডিঞ্জার ইকুয়েশনে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাই দুইবার ডিফারেন্সিয়েট, দ্বিতীয়বার ডাবল ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে আমাদের এরকম সমীকরণ দাঁড়াবে। এটাকে ভেঙে দিলে, ডিফারেন্সিয়েশনটা ভেঙে দিলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলে সমীকরণটা এরকম আসবে। এখানে দেখো, এই অঙ্ক যদি করি আমরা হাতে লিখে, তাহলে এরকম সমীকরণ পাবো। এগুলি বাসায় বসে অবশ্যই নিজেদেরকে করতে হবে, এবং এই ডিফারেন্সিয়েশন করে তোমাদের যে কাজগুলো সমীকরণ এসে দাঁড়াইলো শেষে, আমাদের যে শ্রোডিঞ্জার ইকুয়েশন আছে, শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে রূপটা আছে, এই রূপের মধ্যে ডিফারেন্সিয়েশন ফর্মুলা গুলো যদি আমি বসাই দেই, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তোমরা জানো যে এইটা, তাহলে এটার বাম দিকের যে অংশটা, সেই অংশটা হলো যে এরকম দাঁড়াইছে, এই যে উপরে উপরে যে সমীকরণটা আসছে এটা, এটাই অংশটা। আর ওয়াই, সাই ওয়াই তো আমাদের এই যে এটা লিখলাম, এই যে এখানে এফ ওয়াই, এটা তো এটা দিয়ে আবার গুণ করে এখানে বসাইতে হবে। মান বসিয়ে আমরা যে সমীকরণ পাবো আগের মতো, সেই প্রথমে আমরা এরকম একটা কাজ করছিলাম থিটা ইকুয়েশন সলিউশন করার সময়, সেই রকম কাজই অঙ্ক করতে হবে, করে আমাদের এরকম একটা সমীকরণে জিরো মান আসবে। যেহেতু সাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা জিরো নয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের অংশটা জিরো হবে। এই শর্ত দিয়ে আমাদেরকে আবার ইকুয়েশন সলিউশন করে যেতে হবে। এটা জিরো হবে, তো এই জিরোর মধ্যে এই বিভিন্ন মানগুলো বসাইলে আমরা একটা রিকারিয়ান ফর্মুলা পাবো। সেই রিকারিয়ান ফর্মুলাটা কি আসতেছে আমরা একটু দেখি। এইসব সমাধান পদ্ধতি তোমাদের জানা আছে, এই রিকারিয়ান ফর্মুলাটা পাবো শেষে। এটা কিভাবে হলো, এটা অনেক হিসাব নিকাশ আছে, এগুলি সব বাসায় বসে গুণ করে যোগ করে তোমাদের দেখতে হবে। খাতা নষ্ট হবে অনেক, সময় লাগবে অনেক, সময়টা দিলে তোমরা এটা শিখতে পারবে, নাহলে শিখতে পারবে না। তাহলে তোমরা সমষ্টি শূন্য, এইসব সমষ্টি শূন্য নয়, ইয়া শূন্য হবে। হ্যাঁ, তা শূন্য হইতে গেলে যেহেতু আমাদের ওয়াইটা শূন্য না, তাহলে এই সমষ্টিটা শূন্য হইতে গেলে সেকেন্ড ব্র্যাকেট অংশটা শূন্য হইতে হবে। তাহলে ওয়াই এর সকল ঘাতের সহগ শূন্য নয় বিবেচনা করে আমরা নতুন যে রিকারিয়ান সম্পর্কটা আমাদের আগে বের করতে হবে, পৌনঃপুনিক সম্পর্ক। হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটা আছে, এটা প্রত্যেকটা স্বাধীনভাবে শূন্য হবে। হ্যাঁ, এটা কিভাবে করতে হয় তোমরা জানো, আমি এর আগে দেখাইছি, তো এটা নিয়ে আর অত কথা বলবো না। এর আগে একবার বিস্তারিত আলোচনা করা হয়েছিল ক্লাসে, এবং বলা হয়েছিল যে এটা তোমাদের দরকার নেই। দরকার নাই, আবার
সেদিনই ছাত্রদের বেশি মনোযোগ পেয়েছিলাম। তা আমরা এই রিকারিয়ান ফর্মুলায় n ইকুয়াল টু 0 বসাইলে দেখা যায় যে এটা ইকুয়াল টু 0 হয়, হ্যাঁ, বা a2 ডিভাইড বাই এটা ইকুয়াল টু এই সমীকরণটা আসে। তাহলে আবার n ইকুয়াল টু যদি 1 বসাই, হ্যাঁ, এটা বসিয়ে বসিয়ে তোমাদের দেখতে হবে। n ইকুয়াল টু 1 বসাইলে তাহলে আবার এই যে এরকম একটা সমীকরণ আসে। আবার n ইকুয়াল টু 2 বসাইলে তোমাদের এই সমীকরণটা আবার চেঞ্জ হয়ে যায়, সম্পর্কটা আবার নতুন একটা সমীকরণ আসে 4/2 a2। আর এইভাবে আমরা n ইকুয়াল টু n যদি বসাই, হ্যাঁ, ধাপে ধাপে আমাদের আস্তে 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 n তম পদে গেলে এই যে এরকম একটা সম্পর্ক আসে। এইটাই হলো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সমীকরণকে আমরা বলতে পারি যে নতুন একটা এই যে সম্পর্ক, এই ইকুয়েশন গুলো সমাধান করে যে পাচ্ছি, এই সম্পর্ক থেকে এই n শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এই সম্পর্ক তৈরি হলো, হ্যাঁ, এরূপ সম্পর্কে পৌনঃপুনিক সম্পর্ক বলে। এর আগে আমরা পৌনঃপুনিক সম্পর্কগুলো এর আগেও আলোচনা করছি। আমাদের জীবনটাই পৌনঃপুনিক। ঘুম থেকে উঠো, সারাদিন চলো, আবার ঘুমাও, এই পৌনঃপুনিক চলতেছে। দিস ইজ কল্ড রিকারিয়ান ফাংশন এবং রিকারিয়ান অ্যালগোরিদম। এবং কম্পিউটারেও রিকারিয়ান অ্যালগোরিদম বলে একটা বিষয় আছে, তোমরা কম্পিউটার যারা জানো তারা এগুলি প্রয়োগ করতে পারো। আমরা দেখতেছি যে এর এ নট যদি n ইকুয়াল টু 0 হলে তখন ইভেন প্যারিটি চলে আসে, আর n ইকুয়াল টু 1 হলে আমাদের অড প্যারিটি চলে আসে, প্যারিটি সম্পর্ক পাচ্ছি আমরা, হ্যাঁ। এবং n এর মান আমরা 0, 1, 2 ইত্যাদি বসাই দিয়ে আমরা সমীকরণ দাঁড় করাতে পারতেছি। এই দিস ইজ দ্য ইকুয়েশন। এখানে আরো অনেক কথাবার্তা আছে, এগুলি তোমাদের বললে তোমাদের আরো মাথা ঘুরতে থাকবে, এমনিতেই অনেক মাথা ঘুরে গেছে, হ্যাঁ। এবং এখান থেকে আমরা যে সমীকরণটা পাচ্ছি, যে রিলেশনটা পাচ্ছি, আলফা বিটা সমান আলফা বাই বিটা সমান এটা পাচ্ছি। এই জাস্ট আলফা বাই বিটা সমান 2n প্লাস 1, এই সম্পর্কটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এত হিসাব নিকাশ, হ্যাঁ। তারপরে তোমাদের যে তরঙ্গ ফাংশন যেটা আমরা পাবো, তরঙ্গ ফাংশনটাই বের করতে হবে, মূলত শক্তি নয়। শক্তি সম্পর্ক তো আমাদের তরঙ্গ ফাংশন বের করার একটা জাস্ট একটা অনুসিদ্ধান্ত, মানে ওটা কাজ করতে যে আমরা এটা পেয়ে যাই, অটোমেটিক্যালি শক্তিটা পেয়ে যাই। এই তরঙ্গ ফাংশনের যে সমীকরণটা আমরা পাবো, সেই সমীকরণটাই আমাদের কাজের সমীকরণ। আমরা দেখতেছি যে তরঙ্গ ফাংশন যেটা আসতেছে সেটা এরকম একটা রূপ আসতেছে। এই তরঙ্গ ফাংশনে আমরা বিভিন্ন রকম শক্তি রাশিমালা পাচ্ছি এবং গত দিনে আমরা শক্তি রাশিমালা দেখাইছি, হ্যাঁ, কিভাবে কি পাওয়া যায়। এটা আর আজকে দেখাচ্ছি না। আজকে তোমরা আশা করি রোলগুলো সব লিখে দিছো। আমি এখন রোলগুলো কপি করে নিব, আজকের উপস্থিতির মধ্যে দেখাবো। আর এটা নিয়ে যারা একটু উৎসাহী আছো তারা সবাই বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিসেই তোমাদের এটা শেখাবে। স্যাররা তো অনেক কিছুই বলে, নিজে হাতে না করা পর্যন্ত কিছুই শিখতে পারবে না। এই হচ্ছে তোমাদের পড়া। সরিঞ্জার কি কম্পনশীল বিষয়ের ক্ষেত্রে সরিঞ্জার ইকুয়েশনের সমাধান। তো ইকুয়েশনের সমাধান তো আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো যে এনার্জির যে বিষয়টা, শক্তির যে রাশিমালাটা আমরা পাইছি, সেটা আমরা তৈরি করতে পারছি কিনা, সেটা আমরা তৈরি করছি। এটা আবার নতুন কে লিখলো, আর রোল লিখো না, যা রোল পাইছে এটাই মেলা।